আমাদের দলের বিষয়টা হচ্ছে যে আমরা অনেক রিল্যাক্সড স্ট্রাকচার, অনেক ফ্লেক্সিবল স্ট্রাকচার। সেখানে ক্ষোভ প্রকাশের সুযোগ আছে, কষ্ট প্রকাশের সুযোগ আছে। দল যদি এটা সহনশীল পর্যায়ে থাকে, দল মানিয়ে নেওয়ার চেষ্টা করে, যখন পারে না তখন আমাদেরকে বহিষ্কার ব্যবস্থা নিতে হয় বা এই ধরনের সাংগঠনিক মেজাজ। ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করার যে কথা বলছেন, সেই জায়গাতে আমরা তো কিছুদিন আগ পর্যন্ত বলতে শুনেছি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমন বলেছিলেন আপনাদেরকে নিয়ে, যে জামাত ইসলামের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত প্রতারণা। এটি সাময়িক হতে পারে, কিন্তু আলটিমেটলি এগুলো সমাধান হয়ে যাবে। যেহেতু হঠাৎ করে এনসিপি এসেছেন, অনেকের আসন ছেড়ে দিতে হয়েছে, এটি আশা করি আমাদের দলের যেই লক্ষ্য এবং জোটবদ্ধ যে আমাদের বক্তব্যগুলো আছে, ঘোষণাগুলো আছে, তার ভিত্তিতে এটি সাময়িক মনোক্ষুণ্ণের কারণ হলেও এটি সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করছি। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নতুন বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিন রাজনৈতিক সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি এবং একটি বিষয়কে নির্ধারণ করে সেই বিষয়ে আমরা কথা বলি। আমাদের সঙ্গে আলোচকরাও যুক্ত হন। আজকে আমাদের নতুন বাংলাদেশের আয়োজনে দুজন অতিথিকে আমরা ডেকেছি। আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল। একই সঙ্গে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জামায়াতে ইসলামী বাংলাদেশ। আমন্ত্রণ আপনাদের দুজনকে। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি জোটের চ্যালেঞ্জ। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। জোট নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আসলে প্রতিদিনই আমরা এনসিপির সঙ্গে জামায়াতের যে জোট, সেই জোট নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের এই আয়োজনে অনেককেই পেয়েছি, এনসিপির অনেক নেতাদেরকেই পেয়েছি। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে দলগত জায়গা থেকে আপনারা যে জোটে একত্রিত হলেন, আপনাদের রাজনীতির যেই নীতি সেটা তো আবার ভিন্ন। তারা বলেছেন অবশ্যই রাজনীতির নীতি ভিন্ন, কিন্তু নির্বাচনকে সামনে রেখে তারা জোট করেছে। জামায়াত মূলত কোন প্রেক্ষাপটে এনসিপিকে জোটে নিল? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে নির্বাচনকালীন জোট হওয়াটা এটা একটা রাজনীতির সংস্কৃতির একটা অংশ। এবার যে আমরা বিষয়টা খেয়াল করেছি, যেখানে জোট না হয়ে আসন সমঝোতা হচ্ছে। দেখুন, জোটের ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে, ভিন্ন বিষয়, ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য থাকে, সরকার গঠনের একটা প্রক্রিয়া সেখানে থাকে। এক্ষেত্রে আসন সমঝোতা অপেক্ষাকৃত সহজে আমরা বলি, কারণ যেই দলগুলো একসাথে সমঝোতা করবেন তারা এক দল সেখানে প্রার্থী দেবেন, বাকিরা সকল দলের প্রার্থীরা মানুষ সেখানে সমর্থক সেখানে ভোট দেবেন। তো বাংলাদেশের আমরা ইতিপূর্বে 4 দলীয় জোট, 18 দলীয় জোট, মহাজোট নানাভাবে আমরা অভ্যস্ত। এবার এখন পর্যন্ত 11টি দল, জামাত সহ, দেখেন এখানে কিন্তু সব দলই সমান গুরুত্ব। এখানে কারোর সাথে কেউ জোট করেনি, সবাই সমান গুরুত্ব এবং সবাই যা যা আলাপ আলোচনার ভিত্তিতে সেখানে আসন সমঝোতা হচ্ছে। অনেকেই কোশ্চেন করেন যে কে কাকে আসন দিচ্ছে। আসলে কেউ কাউকে আসন দিচ্ছে না, সবাই জায়গা থেকে যাদের প্রার্থী বিজয়ের সম্ভাবনা আছে সেই বিজয়কে সামনে রেখেই মূলত আসনগুলো সংশ্লিষ্ট দলকে সেখানে ছেড়ে দেওয়া হয়। তো আমাদের সাথে 8 দল আগ থেকেই মূলত আছেন। নতুন করে এখানে এলডিপি এসেছেন, এনসিপি এবং এবি পার্টি যুক্ত হয়েছে, সব মিলিয়ে 11টি দল। তো ইতিমধ্যে আসন সমঝোতার একটা অংশ সম্পন্ন হয়েছে। আমরা আশা করি এখনও 19 তারিখ পর্যন্ত সময় আছে, আলাপ আলোচনা করার সুযোগ থাকবে। এর মধ্যে আমরা আশাবাদী যেটা পজিটিভ জায়গায় আমরা যেতে পারবো, এতটুকু বলি। আর এটি একটি নির্বাচনী জোট। আসলে এটি জামাত ইসলামের আদর্শ লক্ষ্যে কাজ করেন, এনসিপি তাদের আদর্শ লক্ষ্য তারা সেখানে কাজ করেন। এখানে কিন্তু কোনো দলের ভিতরে কোনো দল কিন্তু ঢুকে যাচ্ছে না। প্রত্যেকটি দল তার জায়গায় সক্রিয় অবস্থানে থাকবেন। তো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, দেখুন যেই জন্য এই জোট, এই সমঝোতা হচ্ছে, আমাদের দেশকে আমরা আধিপত্যবাদীর গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে চাই। দ্বিতীয়, জুলাই সনদ বাস্তবায়ন যে একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, যাতে করে আমাদের জুলাই সনদটি বাস্তবায়ন হয়, হ্যাঁ ভোটের পক্ষে সবাই একমত থাকেন। মূলত নির্বাচনী একটা দিক সামনে আছে, পাশাপাশি আমাদের দেশের নানাবিধ যে ষড়যন্ত্র আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, সেই জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করা
ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করার যে কথা বলছেন সেই জায়গাতে আমরা তো কিছুদিন আগ পর্যন্ত বলতে শুনেছি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমন বলেছিলেন আপনাদেরকে নিয়ে যে জামাত ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত প্রতারণা। সারওয়ার তুষার বলেছেন জামাত ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। আসলে যারা জামাত সম্পর্কে এরকম মনোভাব রাখে, নির্বাচনী জোটে এসে তারা আসলে ঐক্যবদ্ধভাবে দেশকে কিভাবে গঠন করবে সেইটাও তো একটা প্রশ্ন দাঁড়ায়। দেখুন, রাজনৈতিক ময়দানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে অনেকে অনেক বক্তব্য রাখেন। জি, জামাত ইসলামী তো একসময় এনসিপির বক্তব্যে প্রতিবাদ করেছে, তারাও সেখানে করেছে। আসলে মূল হচ্ছে আমাদের দেশের যেখানে বৃহত্তর স্বার্থ থাকে সেখানে দলগুলো তাদের হয়তো তাদের কিছু স্বার্থ থাকলেও যখন বৃহত্তর স্বার্থের প্রয়োজন দেখা যায়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তখন প্রত্যেকটা দল তারা সেখানে কিছুটা কম্প্রোমাইজ করেন, তারা কিছুটা সেখানে নমনীয় অবস্থানে আসেন। আমরা মনে করি এনসিপি তারা যেই তাদের নেতৃত্বে মূলত আমাদের যে পরিবর্তনটা হয়েছে এবং তারা যে নতুন বাংলাদেশটা দেখতে চায় এবং তারা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায়, তাদের কাছে মনে হয় জামাত ইসলামী সেই জায়গায় আমরা দৃঢ় পদক্ষেপ, আমরা হা ভোটের পক্ষে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। হয়তো এই দিকটা বিবেচনা করে তাদের কাছে মনে হয়েছে না, বাংলাদেশে অপেক্ষাকৃত জুলাইকে ধারণ করে যারা রাজনীতি করতে চান আগামীর বাংলাদেশে, সেটা জামাত ইসলামী, তারা সেই অপশন থেকে হয়তো তারা জামাত ইসলামী বেছে নিয়েছেন আগামী রাজনীতিকে সুন্দর করার জন্য। ধন্যবাদ। এবং বাংলাদেশকে সুন্দরভাবে পরিবর্তন করার জন্য। রহমান, মাহমুদ হাদিপা, আপনার কাছে একটু জানতে চাই, যে গণভোটের কথা বললেন আতিকুর রহমান একটু আগে, গণভোটের যে 40 পাতার বিস্তারিত ব্যাখ্যা, জনগণ এটা কিভাবে বুঝবে? জনগণ কি আদৌ জানে কোথায় জনগণ হ্যাঁ টিক দিতে যাচ্ছে, কোথায় না দিতে যাচ্ছে? এটা আসলে জনগণকে কে বুঝাবে, কারা বুঝাবে, দায়িত্বটা কার? বেসিক্যালি এটা টোটাল, আমি আচ্ছা, আপনাকে প্রথম আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার সম্মানিত সহ আলোচক, এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের শুনছেন তাদেরকে। দেখুন, গণভোটটা হ্যাঁ এবং নাতে সীমাবদ্ধ থাকবে। বেসিক্যালি প্রত্যেকটা পড়ে বুঝে প্রতিটার পেছনে ঠিক তা নয় বিষয়টা, হ্যাঁ এবং না। প্রশ্ন তো হ্যাঁ, যে 4টি প্রশ্ন, 4টি বেসিক কোশ্চেন্স থাকবে, কাজে 4টা প্রশ্ন এবং তার প্রতীকে প্রশ্ন, মানে ভোট, মানে 4টা প্রশ্নে ঠিক এবং তার প্রতীকে ঠিক, এই হচ্ছে বিষয়, হচ্ছে এই দুইটা তাদের স্টেপ আছে এবার নির্বাচনে। তো এইটা বেসিক্যালি বুঝবেন না ধরে নিয়েই করা হয়েছে, যে এইটা জুলাই চার্টার যেখানে আমরা সবাই সই করেছি, সেইটাতে কিন্তু এটাও একটা অংশ যে আমরা এটাকে যে কোনোভাবে জনগণের যেটা ম্যান্ডেট, সেই ম্যান্ডেট নিয়ে যেই 30টা পয়েন্টে সবাই ঐক্যমত্য পোষণ করেছেন, তারা এটা মানে বাস্তবায়ন করবেন। বেসিক্যালি এটার অনেকগুলো এই সরকারি পারতেন, কিন্তু এটা রেখে দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন করা হবে। যেগুলোতে পয়েন্ট অফ ডিসেন্ট, মানে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো, এটা বোধহয় 11টা, 10টা কিংবা 11টা, সেগুলো ডিসকাশন হবে। তো এটা কিন্তু ওয়েল অ্যাওয়ার, মানে প্রত্যেকে সচেতনভাবেই যারা সই করেছেন, যারা সই করেননি। কাজে গণভোটের ক্ষেত্রে যেটা হয়েছে, যে দলগুলো তাদের যখন নির্বাচনী ক্যাম্পেইন করবে, যারা জুলাই চার্টারে সই করেছেন, জুলাই চার্টারে সই করার দায়বদ্ধতা থেকেই তারা কিন্তু সংস্কারের পক্ষেই থাকবে। বিএনপি তৃণমূলে যারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে আছে, বা তৃণমূল যারা আসলে দেখছে, তারা জনগণের সাথে এটা নিয়ে কথা বলছে নির্বাচনী প্রচারণার সময়। নির্বাচনী প্রচারণা তো 21 তারিখ থেকে শুরু হবে, কাজে তখন থেকে তো প্রত্যেকটা দলকে, বিশেষ করে যারা জুলাই চার্টারে সই করেছেন, এনসিপির এই দায়টা নাই, কারণ তারা এখন পর্যন্ত সই করেনি, মুখে যেটাই বলুক না কেন, তারা তো কোনো ডকুমেন্টেশনে কোন জাতির কাছে দায়বদ্ধতা তো তারা নেয়নি। এই যে দায়বদ্ধতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়েছে, যে দায়বদ্ধতা অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়েছে, যে দায়বদ্ধতা বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে, তারা নেয়নি। ফলে এটা তাদের চয়েস যে তারা কিভাবে করবে। কিন্তু আমি যেটা সহজ কথায় বুঝি, সেটা হচ্ছে যে এই হ্যাঁ ভোটটা, এটা 2-3টা বিষয় আছে, সেটা হচ্ছে যে এইটা নিয়ে কোশ্চেন তোলার এখানে কোনো আর সুযোগ নাই। যদি সই করা না হতো তখন একটা কথা ছিল, এইটাকে জোট করার কারণ হিসেবে দেখানোরও কোনো সুযোগ নেই। আপনি একবার বলছেন যে এটা সর্বোচ্চ, এটা হচ্ছে 100% নির্বাচনী বোঝাপড়া। নির্বাচনী বোঝাপড়া বলতে আমরা কি বুঝি? নির্বাচনী বোঝাপড়া বলতে আমরা সহজ কথায় বুঝি, 300টা আসনে, 5টা আসনে বাংলাদেশ জামাত ইসলাম স্ট্রং, 2টো আসনে এনসিপি স্ট্রং, হয়তো এবি পার্টি একটা আসনে স্ট্রং, অন্যান্য পার্টি এক একটা আসনে স্ট্রং।
এইটা হচ্ছে এমন নয় যে জামাত তার 50টা আসনে স্ট্রং 50টা আসন থেকে দিয়ে দিচ্ছে, বিষয়টা তা নয়। উনাদেরও কিন্তু যেমন উনি নিজেও একজন ক্যান্ডিডেট ছিলেন, তারও আসনটা তাকে ছেড়ে দিতে হয়েছে এবং একজন হেভিওয়েট প্রার্থীর কাছে ছাড়তে হয়েছে। তো এইখানে সম্ভাবনা যেটা সর্বোচ্চ, জামাত ইসলামী চেষ্টা করবে নেগোসিয়েশনে যে তার সর্বোচ্চ সম্ভাবনাময় আসনগুলোকে ধরে রাখার। অ্যাট দ্য সেম টাইম যারা অন্যান্যরা চাইছেন, ধরুন ডক্টর শফিকুর রহমানের আসনে এনসিপির একজন নেতা চাইলেন, এটা তো দেওয়া সম্ভব হবে না। এটা হচ্ছে সম্ভাবনার ভিত্তিতে সমঝোতাটা হয়। এবং বারবার যে কথাটা তারা বলার চেষ্টা করছেন, দেখবেন আপনি এক ধরনের কৈফিয়ত, জোটের জন্য আপনার কৈফিয়তের কোনো প্রয়োজন নাই। জোট করা হয়েছে নির্বাচনী বোঝাপড়া, এটাই কিন্তু বটম লাইন, এটা টপ লাইনও। আপনি এরপরে এটার সাথে যে বাকি যেগুলো যোগ করছেন না, আধিপত্য বিরোধী, আপনি তো আদর্শিক কারণে আসেননি, কাজে আদর্শিক প্রশ্নগুলো কিন্তু উঠতে পারে না। আপনি আদর্শিক প্রশ্ন টেনে এটাকে বরং জটিল করছেন। আপনি 100% নির্বাচনী সমঝোতায় সর্বোচ্চ সুবিধা বা নির্বাচনের মাঠে যেন এই 11টা দল সর্বোচ্চ তাদের যে ভোট পাওনা বা পাওয়ার কথা, সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের জন্য আপনি এটা করছেন। আপনি কিন্তু আর যে জিনিসগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে সুগার কোটিং, মানে রাজনৈতিক ভাষ্যের দরকার হয়, এটা একটা ন্যারেটিভ বিল্ড আপ করা হচ্ছে। যে ন্যারেটিভটা ধরুন এখন আপনাকে আমি বলি 20টা আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ছাড়তো এনসিপিকে, এনসিপি কিন্তু আর অন্য অপশনে যেত না। এখানে সমস্যা হচ্ছে দল হিসেবে এনসিপির আসনের চাওয়াটা বেশি। আমি আজকেই দেখছিলাম কোন একটা পত্রিকা, এটা আমার ভাই ভালোভাবে এটা আসলে জানাতে পারবেন, উনাদের কাছে 300-র উপরে মানে ডিফারেন্ট পার্টির সবগুলোর সংখ্যা মিলালে 300+ হয়ে যায়। জোটেই ঘটনাগুলো ঘটে। জোট যখন ধরুন জামাত ইসলামের যে সাইজ কিংবা রাজনৈতিক মাঠে যে তাদের অবস্থান, তারা যাদের সাথে জোট করছেন তারা তো তাদের ধারে কাছেও নাই। ফলে এনসিপির একটা জনপ্রিয়তা আছে, আরবান জনপ্রিয়তা আছে, তরুণদের মধ্যে জনপ্রিয়তা আছে, কিন্তু ওটা যখন আপনি আসন ভিত্তিক ভাগ করবেন সেটা কিন্তু জামাতের মতো এত সুসংগঠিত হবে না। জামাত ধরেন আসন সেটার জন্য তো একটা সময়ও প্রয়োজন, এবং তারা একেবারে তরুণ, ফলে চাইলেও বরং কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি জামাতের লেভারেজটা, এখানে আমি মনে করি যে টোটাল জোটে জামাতের লেভারেজটা হাই। জামাতের লেভারেজ হাই এই কারণে যে জুলাই যারা ফেস, তারা তাদের সাথে আসন সমঝোতা এসেছেন। এই হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে এইটার সাথে বাকি যে কথাগুলো টানা হয় যে আমাদেরকে বেছে নেওয়া হয়েছে এই কারণে, এইটা নয়। বেছে নেওয়া হয়েছে আপনি ম্যাক্সিমাম আসন দিচ্ছেন, আপনি ম্যাক্সিমাম আসন আসলে দেওয়ার মতো পজিশনে আছেন। আপনি ইউ ক্যান অ্যাফোর্ড 36 or 35 সিটস, আপনি 35 তো 30 তো পরের কথা, আমরা তো 5টার উপরে 7টা সিট অ্যাফোর্ড করতে পারছি না, এটাই তো রিয়ালিটি। ফলে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশ জামাত ইসলামের যে রাজনৈতিক বাস্তবতা, আগামী 5 বছর পরে হয়তো এটা বদলে যাবে, হয়তো আমরা অপোজিট পজিশনে দাঁড়াবো, কিন্তু এখনকার এটাই রিয়ালিটি যে একটা নির্বাচনে যেন তারা এই 11টা দল তাদের সব ধরনের মানে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ম্যাক্সিমামটা ক্যাশ করে বের হয়ে আসতে পারেন। এবং এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে, এটাতে কোনো দোষের কিছু নাই। এবং এটাকে আমি কিন্তু সাধুবাদ জানাই এই জোটকে, কারণ জোট হচ্ছে খুব ন্যাচারাল একটা গণতান্ত্রিক প্রসেস, যেটা আমরা দীর্ঘদিন ধরে অনুপস্থিত দেখেছি। আপনার যদি মনে থাকে যে ঘাড়ে ধরে তুলে নিয়ে যে জোট করা হয়েছে, আপনি জাতীয় পার্টির, আমি আস্তে আস্তেই ভাবছিলাম যে একটা ছোট ঘটনা না বলে পারছি না, যে একটা ইন্টারন্যাশনাল ইনসিডেন্ট ঘটলো, বিচার করা হচ্ছে ভদ্রলোকে। হ্যাঁ, তো এইখানে বাংলাদেশের সুজাতা সিং এসে যেটা করেছিলেন, কি কম ছিল? তাকে বাসা থাকে এই অন্য দেশে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু টেনে হিচড়ে সাংবাদিকরা সেদিন কভার করেছিলেন, কি যেন ওনার বাসাটার নাম, বাড়িধারে সেই বাসা, ওখানে ওনাকে টেনে হিচড়ে নিয়ে যেত, প্রথমে হসপিটালাইজ করা হলো, তারপরে নির্বাচনে আসতে বাধ্য করা হলো। তো এই যে জোট যদি ওটা না হয়, এইগুলা দেখে বাংলাদেশের মানুষ অভ্যস্ত, ফলে জোট যখন হয় তখন অনেক প্রশ্ন ওঠে। আর এই ধরনের জোটের বিষয় হচ্ছে আদর্শিক জোট বলে একটা কথা আছে। আদর্শিক জোট যেগুলো, সেগুলো কিন্তু দীর্ঘ সময় ব্যাপী থাকতে পারে, এমন কারণ আদর্শের জায়গাটা মোটামুটি 100/1 হলে মোটামুটি 1 হলে আসলে কাজ করাটা সম্ভব, মোটামুটি। কিন্তু এই যেটা এনসিপিও নিশ্চিত করেছে, যেটা 100% আপনার নির্বাচনী জোট, এটা ওলি আহমেদ সাহেব আজকেও শুনেছি 100% নির্বাচনী জোট, আমার ভাইও নিশ্চিত করলেন 100% নির্বাচনী জোট। কাজে অন্য কথাগুলো এখানে আসার আসলে প্রয়োজনও নেই, সুযোগও নেই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নতুন বাংলাদেশের আয়োজনে একটা ছোট্ট বিরতির পর আবার আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আমরা আজকে অতিথি হিসেবে আমাদের নতুন বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি দুইজনকে। আছেন সঙ্গে মাহমুদ আহাদ বিবা, একই সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান। কথা বলছিলাম আমরা তাদের সঙ্গে। আতিকুর রহমান, আপনার কাছে আরো একবার ফিরবো। জোটের চ্যালেঞ্জ নিয়ে আমরা আজকে আলোচনার বিষয়ে কথা বলছিলাম। আপনারা কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনাদের এনসিপির সঙ্গে জোট নিয়ে বিষয়টা ব্যাখ্যা করলে সুন্দর করে। একই সঙ্গে আপনারা বলছেন যে জামায়াত যদি
মানে ক্ষমতায় যায় তাহলে শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলবার চেষ্টা করবে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া কি বলে? মানে বর্তমান এই যে সংবিধান, এই সংবিধানের অধীনেই তো নির্বাচন হবে, এই সংবিধানে তো শরিয়া কাঠামো তাহলে আপনারা কিভাবে দাঁড় করাবেন? সংবিধান তো শরিয়া ভিত্তিক নয়, মানে নির্বাচন তো এই সংবিধানের ভিত্তিতেই হচ্ছে। দেখুন, এই প্রশ্নটি আপনারা বিভিন্ন মিডিয়া প্রায় আমাদেরকে করে থাকেন। জি। জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসলে কিভাবে আমরা রাষ্ট্র ক্ষমতা, তা কিন্তু আমরা নির্বাচন ইশতেহারে আমরা বলবো। আমরা মনে করি জামাত ইসলাম এই দেশের রাজনীতি আমরা করি, দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আমাদের আছে। এই দেশের রাজনীতি, আর্থসামাজিক অবস্থা, সামাজিক অবস্থা সব কিছু মিলেই রাষ্ট্র কাঠামোকে যেভাবে পরিচালনা জামাত ইসলাম হিসেবে পরিচালনা করবে। বাংলাদেশের এটা একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হয় যে জামাত ইসলামী আসলেই মানে, দেখুন শরিয়াটা একটা অনেক বিশাল একটা বিষয়। আমরা জামাত ইসলামী মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে আমরা কোনো কিছু করতে চাই না। আমরা জামাত ইসলামী কি করব, যেহেতু খুব অল্প সময় আমাদের নির্বাচন ইশতেহার আমরা দিব, সেই ইশতেহার স্পষ্ট আমরা বলা থাকবে যে আমরা রাষ্ট্রটা কি কাঠামো পরিচালনা করতে চাই। যদি এখনও সময় আমাদের সামনে আছে এবং জামাত ইসলামী কোন প্রক্রিয়ায় ক্ষমতা আসলে রাষ্ট্রকে কোন দিক থেকে আমরা সংস্কার করব, আমাদের অর্থনৈতিক কার্যক্রম, আমাদের সামাজিক কার্যক্রম, আমাদের সাংস্কৃতিক কার্যক্রম, কোন দিকগুলোকে আমরা ডেভেলপ করে নিঃসন্দেহে সেগুলো খুব ডিটেলস বর্ণনা জামাত ইসলামী তার নির্বাচন ইশতেহারে দেবে, সেখান থেকে আপনি প্রতীয়মান হবেন। এখন আমরা কত ডিরেক্ট কিন্তু আমরা বলিনি কি করব আমরা। নিঃসন্দেহে জামাত ইসলামী তার সে বক্তব্যগুলো আমরা স্পষ্ট করে আমরা বলবো যে এই দেশটির মানুষের যে সংস্কৃতি আছে, তাহাজিব তামাদ্দুনকে ধারণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে কিভাবে জামাত ইসলামী রাষ্ট্রটাকে আমরা লিড করব, সেটা ডিটেলস ইনফরমেশন আশা করি আপনারা পাবেন নির্বাচন ইশতেহার। তখনই সেই বিষয়ে তো আমরা বিস্তারিত কথা বলার সুযোগ সেখানে আমরা পাবো। এটি আমি এই মুহূর্তে আপনাকে বলছি। আর দ্বিতীয় হচ্ছে, দেখুন আমরা যারা এখানে আছি, বাংলাদেশ 90% মুসলমানের দেশ হিসাবে অনেকগুলো শরিয়া দিকের সাথে আমরা সম্পৃক্ত। যেন আমাদের বিবাহ শাদী যে হচ্ছে, এটা শরিয়াটার দিক, কিন্তু এটা আমরা কথা বলতে চাই না। আমাদের যে সম্পদ বন্টন হচ্ছে, মিরাজ যে কথাটা আমরা বলি, এটা কিন্তু শরিয়া একটা দিক আছে। আর আমরা আমাদের জাকাতে বন্টন করি, এটাও কিন্তু শরিয়া বিধান আলোয় করি। যে একটা কমন বিষয় কেমন বলা হয় যে মানে জামাত ইসলামী আসবে, শরিয়া আইন হবে, সোরের হাত কেটে দিবে বলা, এটা ভয়ঙ্কর দিক। কিংবা তো শরিয়া আইন হলে পরে কি হবে, সব নারী থেকে জোর করে বোরকা আমরা পরাই দেবে। এই দুইটা ন্যারেটিভ অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়। আমরা যেটা বলি, ইসলাম কখন মানুষের উপরে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। মানুষকে সংশোধন করে তার মনোজগৎটাকে পরিবর্তন করে তখনই তাও ইসলাম বিধান সেখানে আরোপিত হয়। রাষ্ট্র যদি কোনো মানুষের খাদ্য সমস্যার সমাধান করতে না পারে, রাষ্ট্র যখন কোনো মানুষের তার মৌলিক চাহিদা পূরণ করতে না পারে, সে রাষ্ট্র কখনো শরীরের অপরে তার হাত কাটতে পারেন না। রাষ্ট্রের দায়িত্ব হবে আমি তার খাদ্য সংকট আমি পূরণ করেছি কিনা, তার পরিবারের খবর আমি নিয়েছি কিনা। কিন্তু হঠাৎ করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে, এই ধরনের কিন্তু ব্যাখ্যাগুলো দিয়ে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হয়। ইসলাম সবসময় বৈজ্ঞানিক, ইসলাম সবসময় সার্বজনীন। আশা করি জামাত ইসলামী সেই দিকগুলোকে সামনে রেখে আমরা সুযোগ পেলে এই দেশের মানুষের জন্য একটা মানবিক, একটা কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্র সেখানে মানবিক হবে, দরদি হবে, তার দায়িত্ব পালন করবে, জুলুম সেখানে হবে না, অবিচার সেখানে হবে না, আমরা মনে করি তার মধ্যে দিয়ে এই দেশে মানুষের একটা মুক্তি আমরা সাধন করার সুযোগ আমরা পাবো। সে বক্তব্যটি আমি এখানে আপনাকে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। হাবিব আপা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ভোটের মাঠে যে জোট সঙ্গীরা, মানে বিএনপির সঙ্গে আসলে যারা এখন জোট করলো, রাজনৈতিক শক্তির উপর, মানে বিএনপির যে রাজনৈতিক শক্তি তার উপর ভর করেই মোটামুটি বলা চলে যে নির্বাচনের যে ফলাফল তা নিজেদের পক্ষে নিয়ে আসতে চায়। এখন তৃণমূলে বিএনপির নেতাকর্মীরা আসলে কতটা মেনে নিচ্ছে যারা জোটে এসেছেন তাদেরকে? বিষয়টা তো অবশ্যই তৃণমূলের জন্য জটিল। এখানে যারা জোটে এসেছেন এদের মধ্যে দু একজন মানে তাদের নিজস্ব দল পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত হয়েছেন এবং মার্কা হিসেবে ধানের শীষ নিয়েছেন। আর অনেক জায়গাতেই যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি আপনার ওয়ার্কার্স পার্টি সাইফুল হক ভাইয়ের কথা, ঢাকা 12, তার ওখানে তার মার্কাতে নির্বাচন হবে। জুনায়েদ সাকিও সম্ভবত নিজ মার্কাতে নির্বাচন করবেন।
এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে আমাদের এই সিটগুলোতে যারা ছিলেন বহু আগে থেকে, তাদের অনেকের মধ্যে নানা ধরনের মানে চাপ তৈরি হয়েছে। অনেকেই সহজভাবে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, এর মধ্যে বহিষ্কৃতও হয়েছেন দু একজন, মানে বেশ বড় মাপের নেতাই বহিষ্কৃত হয়েছেন আমাদের কয়েকজন। ফলে এই জায়গাটায় একটা আমাদের সাংগঠনিকভাবে কাজ করতে হচ্ছে এবং এটা করতেও হবে। কিন্তু আমি প্রত্যাশা করি যে দেখুন, দীর্ঘদিনের আমরা যখন রাজনীতি করি আমাদের একটা আনুগত্য তৈরি হয়ে যায় দলের প্রতি, দলের প্রধানের প্রতি, দলের আদর্শ নীতির ওপরে এবং মার্কার উপরে। এইটা আমি নিজেকে দিয়ে জানি বা অন্যান্যদের দিয়ে জানি, আপনার সময় যত মার্কাই থাকুক, সিচুয়েশন যত জটিলই হোক, আপনার ভোটটা অন্য জায়গায় যাওয়াটা সত্যিই কঠিন। আমি ভিন্ন মার্কা নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কেন্দ্র থেকে যথেষ্ট মানে প্রচেষ্টা যদি থাকে, যেটা আমরা অলরেডি নিয়েছি, আমাদের মেজার নেওয়া হচ্ছে এবং সাংগঠনিকভাবে এই জায়গাগুলোকে আমরা ম্যানেজ করে আনার চেষ্টা করছি। দেখুন, নির্বাচনে তো আমরা আসলে এখন 21 তারিখ থেকে মানে ক্যাম্পেইন যেটা সেটা শুরু হবে, কিন্তু আমরা প্রত্যাশা করছি এর মধ্যেই আমরা মোটামুটিভাবে এই বিদ্রোহী অঞ্চল মানে অঞ্চলগুলোকে সামলে নিতে পারবো। কিন্তু দেখুন, সবগুলো সিটে হয়তো হয়ে উঠবে না, 2-3টা সিটে হয়তো এরকম এর চেয়ে জনপ্রিয় মানুষ আছেন। এটা তারা দেখা যাবে যে মার্কার যে ভোট সেটা হয়তো তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে কিছুটা হয়তো সেদিকে যেতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে সেটা যেন ম্যানেজ করা যায়, এই ক্ষতিটাকে মিনিমাইজ করে আনা। এটা যতই বলুন না কেন এত সহজ বিষয়ও নয়। আপনি ধরুন একটা আসনে আপনি কাজ করছেন 10 বছর, কেউ 15 বছর, কেউ আরো আগে থেকে। ধরুন 2009-এ যখন নির্বাচন 8-এ যখন নির্বাচন হয়েছে তখন হয়তো তিনি তরুণ প্রত্যাশী ছিলেন, আজ হয়তো তিনি একটা বয়সে পৌঁছেছেন। ফলে হয়েছে কি, তার কিন্তু চিন্তায়, ভাবনায়, সবকিছুতে এটা ছেয়ে আছে যে আমাকে এটা পেতে, মানে এটা আমার জায়গা বা আমি তৈরি করেছি। একটা আসন নিয়ে যখন একজন নেতা কাজ করেন, আমার সম্মানিত ভাইও বলতে পারবেন, সেটা তখন কিন্তু পরিবারের চেয়ে বড় হয়ে যায়, আপনার সন্তান সম হয়ে যায়। আপনি সেটার ভালো দিক, খারাপ দিক, মানুষজনের পাশে থাকা, সবকিছুতেই চেষ্টা করেন ইনভলভ হতে। এই ইনভলভমেন্টটা থেকে নিজেকে উইথড্র করে আনাটা ইজ রিয়েলি টাফ। ফলে এটা তারাও একটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আমরাও এটা চেষ্টা করছি। একদম এই জায়গাটা যখন আপা বললেন, দুঃখিত আপনাকে একটু কাটলাম, একটু আতিকুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, আপা যে কথাগুলো বলছিলেন যে দলের প্রতি আনুগত্য থেকে অনেক সময় নিজের জায়গা ছেড়ে দিতে হয়, আপনাকেও ছাড়তে হয়েছে নাহিদ ইসলামের কাছে আপনার আসন, সেই জায়গাতে আপনার মানে অনুভূতি কি, আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটি স্বাভাবিক। আপনি যখন কোনো জনপদে কাজ করেন, সেখানে দরদ তৈরি হয়ে যায় এবং একটা সম্পর্ক সেখানে গভীর সেখানে হয়। তো আমরা সবাই হয়তো আশা করি যে আমরা একটা এলাকায় কাজ করি, সেখানে নির্বাচন করব, আমরা হয়তো জনগণ ভোট দিলে আমরা এমপি হব। এটা এক ধরনের প্রত্যাশা সবারই থাকে, এটা মানুষের মধ্যে প্রত্যাশা তা বলা যাবে না। আমরা যখন বৃহত্তর স্বার্থকে চিন্তা করি, বিশেষ করে আমরা যারা সংগঠন করি, বিশেষ করে আমার দল বাংলাদেশ জামাত ইসলামী, এটা আমাদেরকে আগে বলা হয়েছে যে আমরা সবাই সম্ভাব্য প্রার্থী এবং যার ক্যাপাসিটির আলোকে ময়দান তৈরি করা, ভোটার কন্ট্যাক্ট করা, সামাজিক কাজে সম্পৃক্ত হওয়া, মানুষকে আপন করে নেওয়া, এগুলো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা আমরা করেছি। সর্বশেষ যখন দলের সিদ্ধান্ত চলে আসে যে বৃহত্তর স্বার্থে এখানে একজন নমিনিকে স্যাক্রিফাইস করতে হবে, এটা আমরা আগে থেকে একটা প্রিপারেশন আমাদের থাকে যে আমাদের দলের যেখানে স্বার্থের অগ্রাধিকার থাকবে, সেখানে ব্যক্তির স্বার্থ যাই হোক না কেন, সেখানে স্যাক্রিফাইস করার মানসিকতা আমরা লালন করে কিন্তু জামাত ইসলামী আমরা। সুতরাং আমরা মনে করি সাময়িক হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দলের স্বার্থে এটাকে মেনে নিতে আমাদের খুব বেশি কষ্ট হয় নাই। এটি আমরা মনে করি, এটিই মনে করি আমাদের দলীয় শৃঙ্খলা, এটি মনে করি আমাদের চেইন অফ কমান্ড। ব্যক্তির চেয়ে এখানে দল বড়, দলের চেয়ে আমাদের দেশ বড়, এটাকে আমরা ধারণ করে রাজনীতি করি। ধন্যবাদ। আরও একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা নতুন বাংলাদেশের আয়োজন দেখছেন, আরও একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরবো। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। আলোচনার বিষয় ঠিক করেছি জোটের চ্যালেঞ্জ, আর কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জামায়াত ইসলামী বাংলাদেশ। মাহমুদা হাবিবা, একটু আপনার কাছে জানবো একটি বিষয়ে, সেটা হচ্ছে জামায়াতের সঙ্গে লম্বা সময় বিএনপি জোটে ছিল, আবার 24-এর পরে এনসিপির গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে আসাও এক ধরনের সাড়া তুলেছে পুরো দেশ জুড়ে। এখন জামায়াত আসলে জানে বিএনপি কী ধরনের রাজনীতি করে এসেছে, তাদের রাজনীতির পলিটিক্সগুলো কী, বা আপনাদের সম্পর্কে তারা জানে। আর এনসিপির সঙ্গে তারা এখন যেই জোটটা করলো,
এই জোটে বিএনপির জন্য এই জোটটা আসলে কতখানি চ্যালেঞ্জিং, এই নির্বাচনের ক্ষেত্রে বিএনপি চ্যালেঞ্জ ফিল করছে কিনা? আমি একটু আপনার কথা জবাব দেওয়ার আগে ভাই লাস্টে যে কথাটা ওটা একটু বলে আসি। সেটা হচ্ছে যে দেখুন, দলীয় সাংগঠনিক বিষয়টার ধরন এক একটা দলের এক এক রকম। রেজিমেন্ট অলমোস্ট রেজিমেন্ট, জামাত ইসলামী একটা অলমোস্ট রেজিমেন্টেড পার্টি, যেখানে প্রত্যেকটা সদস্য প্রতিটা এন্ডে প্রতিটা অ্যাক্টিভিটিসে এক ধরনের কানেক্টিভিটি থাকে। এইটা এবং আমাদের দলের বিষয়টা হচ্ছে যে আমরা অনেক রিল্যাক্সড স্ট্রাকচার, অনেক ফ্লেক্সিবল স্ট্রাকচার। সেখানে ক্ষোভ প্রকাশের সুযোগ আছে, কষ্ট প্রকাশের সুযোগ আছে। দল যদি এটা সহনশীল পর্যায়ে থাকে, দল মানিয়ে নেওয়ার চেষ্টা করে, যখন পারে না তখন আমাদেরকে বহিষ্কার মানে ব্যবস্থা নিতে হয় বা এই ধরনের সাংগঠনিক মেজাজ, যেটা ইনফ্যাক্ট আমার ভুল না হলে অতি সম্প্রতি দু একজনকে তাদেরও বহিষ্কার করতে হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীকেও। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এবার আসে আপনার প্রশ্নের উত্তরে। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ধরনের রাজনীতি করে এটা মোটামুটি সবাই মানে খুব স্পষ্টভাবেই জানে। কিন্তু যেই আপনি রাজনৈতিক জোটের সময়ের কথা বললেন, তারা আমাদের আন্দোলনরত একটা অন্যতম প্রধান দল ছিলেন আমাদের সাথে। তারা আমাদের নির্বাচনী জোটের অন্যতম একটা প্রধান দল ছিলেন আমাদের সাথে। সরকার পরিচালনাতেও তারা দুটো মন্ত্রণালয় নিয়েছিলেন। ফলে এটা বেশ দীর্ঘ জার্নি, এখানে এই জার্নি ছোট না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আজকে ওনাদের সাথে যে অলি আহমদ সাহেব আছেন, তিনি কিন্তু উনাদের সাথে জোট থাকার কারণে আমাদের মানে বিএনপি ত্যাগ করেছিলেন। 2006-এর 28 অক্টোবর আপনার যখন আমাদের সরকার শেষ হয়ে যাচ্ছিল মেয়াদ, উনি 26 তারিখে বের হয়ে যান এবং উনি বলেন যে স্বাধীনতা বিরোধীদের সাথে, এই শব্দবন্ধই উনি ব্যবহার করেছেন। এবং উনি এটাও বলেছিলেন যে আমরা থাকবো না বলে আলাদা দল করলাম। এটাও বলেছেন যে আমি ম্যাডামকে উদ্দেশ্য করে যে আপনি যদি পারেন এদেরকে যখন বাদ দিয়ে রাজনীতি করবেন, আমি আবার ফিরে আসব। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, রাজনীতি এত চমৎকার জায়গা, এবং ম্যাডাম বেঁচে থাকতেই অলি আহমেদ সাহেব কিন্তু জোট করতে হয়েছে তার বলা, তার দাবি করা সেই দলের সাথে। কাজেই রাজনীতিটা একটা বড় অদ্ভুত একটা সমীকরণ, অদ্ভুত ইকুয়েশন। এখানে কোনো চরম জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই কারোরই। সেটা তাহলে তার গলাতেই ওই অপমানের মালাটা পড়তে হয়। এইবার জোট নিয়ে তারা জানেন, এটা আমি তো কোনো আমি মনে করি যে এখানে কোনো ঝুঁকির কারণ নাই। নির্বাচনের মাঠ কিন্তু সবসময় চ্যালেঞ্জের জায়গা। জামাত ইসলাম একা থাকলেও একটা চ্যালেঞ্জ ছিল। এখন তারা অনেক একটা মোটামুটি 11 দল 8 দল, তারা তো দীর্ঘদিন বেশ অনেকদিন ধরেই বোধহয় 8 দল ভাই বাংলাদেশ জামাত ইসলাম কয়েক মাস হয়ে গেছে না, 5-7 মাস ধরে এটা 8 দল। আর আমাদের সঙ্গে আমাদের যে যুগপৎ আন্দোলনরত দলগুলো, ছোট দলগুলো, তারাও আছে আমাদের সাথে। এবং যেটা হয়েছে যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে বিএনপি অন্তত ভোটের মাঠে চ্যালেঞ্জ নিয়ে কোনো রকম এক্সট্রা প্রেশার ফিল করে না। যেটা হচ্ছে ভোট, আমরা তো আসলে নির্বাচনমুখী দল, সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব অর্থে নির্বাচনমুখী দল। এবং নির্বাচনমুখী দল হওয়াতে একটা এমন কোনো সমীকরণ আসতে পারে, এমন কোনো জোট আসতে পারে, এটা তো প্রত্যাশিতই ছিল। এবং সত্যি কথা, এমনও তো হতে পারতো যে আরো পাওয়ার আরো অন্যরকম জোটও, তাদের আরো কতগুলো দলও হতে পারে, হয়তো আলটিমেটলি দেখা যাবে 15-17টা দলে তারা দাঁড়িয়েছেন। ওটা তো আসলে এখনো বলা মুশকিল। কিন্তু নির্বাচন করা একক জামাত ইসলামীকে ফেস করাও চ্যালেঞ্জ, বাকিদেরকেও ফেস করা চ্যালেঞ্জ। কারণ আপনি কিন্তু সুদীর্ঘকাল পরে সত্যিকার অর্থে একটা ভোটের মাঠে যাচ্ছেন, যেখানে আপনার সত্যিকার অর্থে ভোটারদের মানসিকতার প্রতিফলন হবে এবং মানুষ ভোট দিতে পারবে। এইবারের একটা রাফ হিসাব বলা হয় যে 35-এর নিচে অলমোস্ট 6 কোটির উপরে ভোটার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। এইটাতে আপনি যেভাবেই ভোট ব্যাংক বলুন না কেন, তার বাইরেও কিন্তু একটা গুড নাম্বার অফ সুইং ভোটার আছে। এই চ্যালেঞ্জটা কিন্তু প্রতিটা দলের, এই চ্যালেঞ্জটা যেমন আমাদের, এই চ্যালেঞ্জটা ওই জোটেরও, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই হিউজ সমর্থক এবং কর্মী বেসকে সামলানো, সেটাও কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জ। ফলে নির্বাচনের মাঠে আমরা যারা নেমেছি, চ্যালেঞ্জকে সামনে নিয়েই নেমেছি। এখন সেটা জোটবদ্ধ হয়, হয়তো চ্যালেঞ্জের প্যারামিটার 2 ছিল, সেখান থেকে 3 হয়েছে। এখন আমরা ধরেন আরো 2জন দল পার্টি যদি আমার সাথে যুক্ত হয়, ওনাদের ক্ষেত্রেও সেম, আমরা চ্যালেঞ্জ হিসেবে যদি 2 থাকি, সেই ক্ষেত্রে হয়তো 3 হব। কিন্তু চ্যালেঞ্জটা তাদেরও মোকাবেলা করতে হবে, চ্যালেঞ্জ আমাদেরও মোকাবেলা করতে হবে। আমরা আমাদের মাঠ এবং ভোট নিয়ে আমরা প্রত্যাশী এবং আমরা কনফিডেন্ট। একই সাথে
এইটাও মনে রাখতে হবে যে খুব সহজে পুরনো হিসাব দিয়ে এবার আসলে আর কেউই পার পেয়ে যাবে না। ফলে এবারকার আমাদের ভোটারদের মানসিকতা ভিন্ন, এবারকার চাওয়া ভিন্ন, অ্যাপ্রোচ ভিন্ন। আবার এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন মানে একটা যে অ্যাপ্রোচ আমাদের, এটাও কিন্তু এন্টায়ারলি নিউ এবং ফ্রেশ। এইটা আপনি যতই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগে থেকে জানুন না কেন, এখনকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যিকার অর্থে ভেতর পর্যন্ত জানাটা কঠিনই আছে। এটা সময়ের সাথে সাথে রিভিলড হবে। নতুন নেতৃত্ব বহুদিন ধরেই আছে, কিন্তু ভেতরে ভেতরে যে চেঞ্জগুলো এসেছে, এটা নির্বাচন না আসা পর্যন্ত কিছুই বলার সুযোগ নেই। আমরা প্রত্যাশা করছি 12ই ফেব্রুয়ারি এবং রেজাল্টের আশা করা যায় তখনই বহু অ্যান্সার পাওয়া যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আরও একবার আতিকুর রহমান আপনার কাছে ফিরতে চাই, যে বিষয়টি নিয়ে কথা বলবো যে জামায়াত এখনো 8 দল আছে কিনা। আমরা গুঞ্জন শুনেছি যে ইসলামী আন্দোলন জামায়াতের সঙ্গে জোট থেকে বের হয়ে যেতে চায় বা গেছে এনসিপি যুক্ত হবার কারণে, কতখানি সত্যি? না, এটি এখনো বের হয়ে গেছে বলার মতো সময় আসেনি, এখনো আলাপ আলোচনা হচ্ছে এবং এতে এখনো সময় আমাদের সামনে আছে 19শে জানুয়ারি পর্যন্ত। আশা করি এর মধ্যে আমরা এটা আলোচনা হয়তো সমাধানে পৌঁছতে পারবো। এখনো বের হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিছুটা মানবাভিমান থাকতেই পারে, সবার আবার চাহিদাও বেশি থাকে। আশা করি আবার নিজেরা আভ্যন্তরীণ বসার পরে এটি হয়তো সময় যদি সামনে আছে সমাধান করা সম্ভব বলে আমরা মনে করছি। এখনও কোনো দল বের হয়ে গিয়েছে এরকম কোনো বক্তব্য আমাদের কাছে জানা নেই। আর আমরা যেটা মনে করি, আসলে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কিন্তু এখন এই দলগুলো করেছে। দেখুন, আমরা জেনেছি যে ইসলামী আন্দোলন 272 আসলে প্রার্থিতা ঘোষণা করেছে, এটা কতখানি সত্যি? তাহলে না, তারা করেছেন, করতেই পারেন। এক একটা দলের তো স্ট্র্যাটেজি একরকম থাকতেই পারে, তারা করেছেন, আবার হলে তারা উইথড্র করে নেবে সেখান থেকে। আমরা মনে করি 19 তারিখের আগে কোনো কিছু বলা যাবে না, যেহেতু সময় আছে ওই পর্যন্তই আরও বোঝাপড়া হবে, দলগুলো আবার সেখানে বসবেন এবং আশা করি একটা পর্যায়ে গিয়ে সবাই সমঝোতার ভিত্তি তারা সেখানে প্রার্থী উইথড্র করে নেবেন, এতটুকু আমরা আশা করি সেখানে। আর আমরা সবাই তো লক্ষ্য আমাদের এক, বিশেষ করে ইসলামী 8 দল একসাথে কাজ শুরু করেছেন, তার সাথে এখন আরও 3টা দল, আরও কিছু দল আছেন যারা আসতে চাচ্ছেন। আমাদের সবারই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য। জুলাই যে আমাদের বিপ্লবটা হয়েছে, মানুষের যেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশার জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে কাজ করে যাচ্ছি। একদম সময় শেষ পর্যায়ে চলে এসেছে, একদম ছোট করে জানতে চাই। আসলে আমরা জেনেছিলাম যে ইসলামী ভোট বাক্স হবে একটি, কিন্তু সেই জায়গা থেকে তো জামায়াতে উলামাও আসলে বের হয়ে গিয়ে বিএনপির সাথে, না এটাকে আরো বড় পরিসরে করা হয়েছে। এখন ইসলামী দলগুলোর সাথে যদি এগুলো থাকে, আশা করি একটা বড় ধরনের একটা বৃহৎ পরিসর। আমরা ইসলামী দলগুলো তো একসাথে আছেই, তার সাথে অন্য দলগুলো আসে, তো ক্ষতির কোনো কিছু নাই। যদি আমরা সবাই একই দৃষ্টিভঙ্গিতে অগ্রসর হতে পারি দেশ গড়ার স্বার্থে, আমরা মনে করি অন্য দল আসলে তাদের ভোটগুলো যোগ হলো এখানে খুব বেশি লক্ষ্যের পরিবর্তন হবে বলে আমরা সেখানে মনে করছি না। এটা আমরা মনে করি, এবং এনসিপি এসেছেন, এলডিপি আরও দলগুলো আসবেন, আমরা সবাই দেশটাকে ধারণ করে কাজ করতে চাই। এটা নতুন বাংলাদেশ, জুলাই সনদের বাস্তবায়ন, যাতে করে ফ্যাসিবাদ কখনো আবার বাংলাদেশে মাঝারি, তার জন্য আমরা সব একসাথে কাজ করতে চাই। আর একটু ছোট করে জানতে চাই, এনসিপি যুক্ত হবার পর জামায়াতের ভিতরে বাকি যেই দলগুলো আছে তারা মনক্ষুণ্ণ কিনা? কারণ অনেক হেভিওয়েট প্রার্থীকে আসন ছেড়ে দিতে হয়েছে, তারা কি মনক্ষুণ্ণ? এটি সাময়িক হতে পারে, কিন্তু আলটিমেটলি এগুলো সমাধান হয়ে যাবে। যেহেতু হঠাৎ করে এনসিপি এসেছেন, অনেকে আসন ছেড়ে দিতে হয়েছে, এটি আশা করি আমাদের দলের যেই লক্ষ্য এবং জোটবদ্ধ যে আমাদের বক্তব্যগুলো আছে, ঘোষণাগুলো আছে, তার ভিত্তিতে এটি সাময়িক মনক্ষুণ্ণের কারণ হলেও এটি সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে, আমাদের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন। দর্শক, এই সাথে শেষ করতে চাই নতুন বাংলাদেশের আয়োজন। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ। কাল আবারও হাজির হয়ে যাব ঠিক 9টায় নতুন কোনো বিষয় আলোচনার জন্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।